নমস্কার, আরও একটা নতুন প্রেসক্রিপশন নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় হিপনোথেরাপি ও অবচেতন মন। আলোচনায় থাকছেন বিশিষ্ট লাইফ কোচ, হিপনোথেরাপিস্ট ও স্পিরিচুয়াল হিলার জুনেলি দাস। নমস্কার, স্বাগত জানাই। আজকের আলোচনার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাই খুব ইন্টারেস্টিং। মানে কতজনের কাছে কতভাবে এই শব্দটার কত রকম মানে সেটা বোধহয় বুঝতে গেলেই অনেকটা সময় চলে যাবে। একদম একদম। হিপনোথেরাপি কি প্রথমেই জানতে চাইব। হিপনোথেরাপি কথাটা আসছে এটা গ্রিক ওয়ার্ড হিপনস থেকে, এবং হিপনসের মানে হচ্ছে ডিপ স্লিপ। তো যেই থেরাপিটা আমরা আন্ডার রিল্যাক্স স্টেটে করি, দ্য থেরাপি আন্ডার হিপনোসিস ইজ কল্ড হিপনোথেরাপি। আচ্ছা, এই যে হিপনোথেরাপি, এটা নিয়ে ভাবা হয় যে যে কোনো একটা মানুষ যার হিপনোথেরাপি করার ক্ষমতা রয়েছে সে মুহূর্তের মধ্যে আরেকটা মানুষকে নিজের কন্ট্রোলে করে নিতে পারে। এটা কতটা সত্যি? একেবারেই সত্যি না। একেবারেই সত্যি না, তার কারণ হিপনোথেরাপিতে আমাদের সঙ্গে যে ক্লায়েন্টটি বা পেশেন্টটি রয়েছে, হিপনোথেরাপিতে যেহেতু এটা থেরাপি, আমরা তার উইলের এগেনস্টে গিয়ে কিছু করব না। এখানে আমরা তার থার্ড আইয়ের ওপরে কোনো কাজ করছি না। এখানে আমরা তার উইল নিয়ে আমরা একটা থেরাপি করছি। সে সহমত হবে, তারপর আমরা তার উপর থেরাপি করব, তবেই সেটা হিপনোথেরাপি হবে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ম্যাজিক, এটা আমাদের ভিতর অনেকের ভিতর কিউরিওসিটি। অনেক বড় বড় ম্যাজিক শোজ আমরা দেখেছি যেখানে বড় বড় ট্রেন গায়েব হয়ে গেছে, এটা আমরা দেখেছি। এটা কি ওয়ান কাইন্ড অফ হিপনোথেরাপি? ওটা তো হিপনোথেরাপি না, ওটা তো হিপনোটিজম। সেখানে মাস হিপনোটিজম যেটা হয়, সবার থার্ড আইয়ের উপর কাজ হয়, সেটা পুরোপুরি আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা সাবজেক্ট। তার সাথে হিপনোথেরাপির কোনো সম্পর্ক, মানে হিপনোথেরাপি আর হিপনোটিজম কিছু বেসিক প্রিন্সিপালস এর মিল আছে, কিন্তু আদারওয়াইজ দুটো আলাদা, দুটো সম্পূর্ণ একদম। যেটা ম্যাজিক হচ্ছে সেটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য হচ্ছে, তাকে যেটা দেখানো হচ্ছে সে সেটা দেখছে সেই মুহূর্তে। তার মানে অতগুলো মানুষকে মাস হিপনোটিজম করা এবং মাইন্ড কন্ট্রোল করাও পসিবল। মাইন্ড কন্ট্রোল করা পসিবল, একদম। আচ্ছা, হিপনোথেরাপি ঠিক কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে করা হয়? আচ্ছা, হিপনোথেরাপিতে আমরা সবার আগে যেটা করি, ক্লায়েন্টকে একটা খুব রিল্যাক্স স্টেটে থ্রু সাজেশন, থেরাপিস্টের কাছে কিছু সাজেশন থাকে, সেই সাজেশন দিয়ে তাকে খুব একটা রিল্যাক্স স্টেটে নিয়ে যাওয়া হয়। রিল্যাক্স স্টেটকে বলা হয় একটা এমন একটা স্টেট, না ঘুম না জাগা, ওয়েকফুল স্টেট যেটাকে আমরা বলি, ভীষণ রিল্যাক্সড। ওই স্টেটে যখন একটা মানুষ যায়, তখন তার অবচেতন মন বা সাবকনশিয়াস তখন অ্যাওয়েক হয়ে যায়, আর কনশিয়াস মাইন্ডটা তখন একদম ড্রপ করে যায়। মানে কনশিয়াস মাইন্ডের কাজটা তখন অনেক কমে যায়। যেই মুহূর্তে দেখবেন ঠিক ঘুমের আগের মুহূর্তটার যে স্টেট, ওয়েকফুল স্টেট, না ঘুম না জাগা, তো সেই স্টেটে নিয়ে যাওয়া হয়। তখন সাবকনশিয়াস ম্যাক্সিমাম অ্যাক্টিভ। সেই টাইমে তাকে কিছু সাজেশনস দিয়ে, কিছু ট্রিগার্স দিয়ে, তার জীবনের যে ট্রিগার, সেই ট্রিগারগুলো হয়তো আমরা মেনশন করব, বা কিছু এমন টুলস অ্যান্ড টেকনিক্স আছে যেখানে আমরা ডিরেক্টলি তার সাবকনশিয়াসকে অ্যাড্রেস করব, এবং যেই প্রবলেমটা তার মধ্যে রয়েছে সেটার একদম কোরের মধ্যে যাব, যে কী থেকে আসছে। তারপর কিছু টুলস অ্যান্ড টেকনিক্স আছে, সেটা স্টেপ বাই স্টেপ হিলিং হবে সেটাতে। আচ্ছা, এই টুলস অ্যান্ড টেকনিক্স কি কিছুটা বলা সম্ভব? দেখুন, টুলস অ্যান্ড টেকনিক্স বলা সম্ভব, মানে এটা তো একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, এটা ভীষণ এক্সপিরিয়েন্সিয়াল। হিপনোথেরাপি আমি মুখে যেরকমভাবে আমরা এর আগে এনার্জি হিলিং নিয়ে আলোচনা করেছিলাম, সেটা বোধহয় বোঝানো যতটা সহজ ছিল, হিপনোথেরাপির ক্ষেত্রে বোঝানোটা একটু ডিফিকাল্ট। দুটো কথায় বুঝিয়ে দিই। যে ঘটনাগুলো ঘটে গেছে জীবনে, এবং যেটা ভালো না লাগার, কোনোটা কষ্টদায়ক, ট্রমাটাইজিং, কোনোটা অসম্মানজনক, মোটমাট খুব নেগেটিভ এক্সপিরিয়েন্স, সেগুলোকে রিভিজিট করা, আবার পেছনে যাওয়া হবে, সেখানে গিয়ে রিভিজিট করা হবে। সেখানে ক্লায়েন্ট সেটাকে অ্যাকসেপ্টেন্স করবে, সেখানে তার যে ঊর্জাটা, এনার্জি যেখানে ব্লকড আছে, সেই এনার্জিটাকে সে রিলিজ করবে, নিজস্ব যে পজিটিভ এনার্জি সে ফেরত নেবে। তার যদি কারোর সাথে কর্ড কাটিং করতে হয়, সেখানে কর্ড কাটিং করবে, এবং ফাইনালি সব কিছু করার পর তার নেগেটিভ পারসেপশনটা সরিয়ে দিয়ে একটা নতুন পারসেপশন তার তৈরি করা হবে। আচ্ছা, এই যে ফিরে যাওয়া, বা আমি যদি একটুখানি সাদামাটা কথায় বলি, টাইম মেশিনে করে একটু পিছিয়ে গেলাম, তো এইখানে গিয়ে যে অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সটা কি সবসময় খুব সোজা হয়? অ্যাকসেপ্টেন্সটা সোজা হয়। প্রথম কথা, হিপনোথেরাপি
তখনই একজন ক্লায়েন্ট করতে আসবে যখন তার নিজের জীবনটা নিয়ে একটা প্রশ্ন আসবে। আমি যদি সবসময় একটা কমপ্লেন মোডে থাকি যে আমার জীবনের যা যা হয়েছে সব কিছু সবার জন্য দায়ী, এই কমপ্লেন মোডে থাকলে তো ইন্ট্রোস্পেকশন হবে না। ইন্ট্রোস্পেকশন কখন হবে? যখন মনে হবে যে আমার লাইফে পরপর যখন এই ঘটনাগুলো ঘটছে বা আমি একদম ভালো নেই, এটার পেছনে এমন কিছু ঘটনা আছে নিশ্চয়ই আমার জীবনে। লেট মি গো ডিপার ইনটু ইট। এই যে লেট মি গো ডিপার ইনটু ইট, যে বার করি যে কী এমন আমার জীবনে আছে যে বারে বারে একই ধরনের ঘটনা ঘটে, বারে বারে আমি দুঃখ পাচ্ছি, কি বারে বারে আমি কষ্ট পাচ্ছি, কি এমন কিছু অ্যাংজাইটি রয়েছে যেটা থেকে আমি বেরোতে পারছি না, বা দীর্ঘদিন একটা ডিপ্রেশন, সেটা তার মনে হচ্ছে যে না এটা অন্য কিছু। ইন্ট্রোস্পেকটিভ মাইন্ড নিয়ে যে আসবে না, হিপনোথেরাপি তার জন্য নয়। আচ্ছা, এমন হয়েছে আপনার কাছে তো অনেক পেশেন্টস আসে যে হিপনোথেরাপি করতে গিয়েও করা যাচ্ছে না? হিপনোথেরাপি করতে গিয়েও করা যাচ্ছে না, সেটা আমার ক্ষেত্রে হয় না। তার কারণ হচ্ছে আমার কাছে এমন কিছু অলরেডি ক্লায়েন্ট আসে যারা এসে আমাকে রিপোর্ট করেছে যে ম্যাম আমি তো এর আগে অন্য থেরাপিস্টের কাছে গেছি, আমার হিপনোথেরাপি করার চেষ্টা করেছে, পাস্ট লাইফ রিগ্রেশনও আমি গেছি, আমাকে কিছুতে রিল্যাক্স স্টেটে নিয়ে যাওয়া যায় না। তারপর তার সাথে কথা বলে যেটা বুঝি যে তার ভেতরে এমন কিছু অ্যাংজাইটি রয়েছে, এমন কিছু প্যানিক রয়েছে, বা অথবা মারাত্মক ডিপ্রেশন রয়েছে, রেস্টলেসনেস রয়েছে, যার জন্য তাকে থ্রু সাজেশন প্রথমে নিয়েই যাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ট্রিটমেন্টের স্ট্র্যাটেজিটাকে একটু বদলাতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রথমেই শুরু করতে হয় এনার্জি হিলিং দিয়ে। এবং যার জন্য আমার কাছে এখন যে ক্লায়েন্ট আসে 95% কেসেসে আমাদের প্রথমে হিলিং শুরু করতে হয় এনার্জি সাইকিক হিলিং দিয়ে। কারুরটা 2 সপ্তাহ, কারুরটা 3 সপ্তাহটা, কারুরটা 1.5 মাস। অ্যাকিউট অ্যাংজাইটি যার ধরুন আছে, করে তাকে অনেকটা কাম হবে, অনেকটা গ্রাউন্ডেড হবে সে। যখন আমি জানি যে সে তার নিজের কন্ট্রোলে আছে, সে যখন রিভিজিট করবে তার পাস্টটাকে, সে সেই মুহূর্তে আবার ট্রমাটাইজ হয়ে যাবে না, সে সেটাকে হ্যান্ডেল করতে পারবে। সে জানে আমি এখানে এসেছি এটাকে রিলিজ করতে, আমি এটা করলে ভালো থাকবো, এটা আমায় করতে হবে, আমার সেই মনোবল আছে, সেই মনোবলের জায়গাটা তৈরি করে তাকে নিয়ে যাওয়া। আচ্ছা, এই যে হিপনোথেরাপি, এটা কি আপনারাই সাজেস্ট করেন নাকি পেশেন্ট বা ক্লায়েন্ট যে আসছে সে এটা করতে চায়? দেখুন, প্রথম কথা, কিছু ক্লায়েন্ট আসে এই মানসিকতা নিয়ে যে আমি হিপনোথেরাপি করাতে চাই, তো সেক্ষেত্রে তো ঠিক আছে, তাকে হয়তো প্রথমে এনার্জি হিলিং করতে হলো। কিছু ক্লায়েন্ট আসে সেক্ষেত্রে আসে শুধু সমস্যা নিয়ে, আমি বুঝতে পারছি না কি করা উচিত, মানে এই সমস্যাগুলো আমার জীবনে হচ্ছে, এইগুলো হচ্ছে, তখন আমরা বলি যে এই মোডালিটিটা আপনি করুন, আপনি ভালো থাকবেন বা আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, পাস্ট লাইফ বলতে কি বোঝানো? আমরা পাস্ট লাইফ বলতে অনেক কিছু বুঝি, আমাদের অতীতকে বুঝি, আবার কেউ কেউ পূর্বজন্মকে বুঝি। তো এই পাস্ট লাইফ, আপনার মতে পাস্ট লাইফটা কি? পাস্ট লাইফটা হচ্ছে এই জীবনে আমি এইভাবে বসে আছি তোমার সাথে, এইভাবে যে কথা বলছি, এই যে জীবনটা আমার আছে, আগের জীবনে কিছু একটা ছিল বলেই এই জীবনটা আছে। তুমিও এই জীবনে যে এত মানুষ নিয়ে কাজ করছো, সবসময় তো মানুষ নিয়ে কাজ করছো, তোমারও নিশ্চয়ই কিছু এই লাইফে কিছু লার্নিং আছে, লেসন আছে, কিছু দেয়ার আছে, ওই লাইফ থেকে সেটা নিয়ে এসছো। তো আমাদের পাস্ট না থাকলে আমাদেরকে সবে ক্লিয়ার হতে হবে যে আজকের বর্তমান আমাদের থাকতো না যদি পাস্ট না থাকতো। দ্য প্রেজেন্ট is the outcome of the past and the future will be the outcome of the present. পাস্ট লাইফ রিগ্রেশন, এই প্রসেসটা যদি একটু বলেন। পাস্ট লাইফ রিগ্রেশন তো হিপনোথেরাপির একটা পার্ট। তো যেভাবে আমরা হিপনোথেরাপিতে এই লাইফের ব্যাকওয়ার্ডসে যাই, পাস্ট লাইফে আমরা আরেকটা লাইফে যাই, এবং ইট ইজ অ্যাজ ইজি টু সি দ্য ফার্স্ট লাইফ, প্রেজেন্ট লাইফ। এবার পাস্ট লাইফের একটা ব্যাপার হচ্ছে, যার যেই সেন্সটা অ্যাক্টিভ, কেউ খুব ভালো শুনতে পায়, শোনার জায়গাটা, অডিবল সেন্সটা কারুর খুব অ্যাক্টিভ, কারুর ক্লেয়ারভয়েন্ট সেন্সটা খুব অ্যাক্টিভ, একজনের এক একটা সেন্স অ্যাক্টিভ, যার যেটা অ্যাক্টিভ। কেউ হয়তো মনে হবে আমি শুনছি, কেউ হয়তো কারো হয়তো ভিজুয়ালটা ভীষণ অ্যাক্টিভ, কেউ হয়তো ছবির মতো দেখতে পায়, পুরোটা দেখতে পাচ্ছি, অ্যাজ ইফ আমি সিনেমার মতো দেখতে পাচ্ছি, আর কেউ ফিল করে। এবং কি দেখছি দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ওভার হিয়ার, যে আমি যে ইস্যুটা নিয়ে এসছি আমার থেরাপিস্টের কাছে, সেটা আমার সলভ হলো কিনা। আচ্ছা, এই পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে হিলিংটা কিভাবে হয়? পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে, ধরুন প্রেজেন্ট লাইফে এমন কিছু ইস্যুস আছে, এমন কোনো ফোবিয়া আছে, সেই ফোবিয়াটা ধরুন
দেখা যাচ্ছে পাস্ট লাইফে এমন কোনো ট্রমাটিক কিছু ডেথ হয়েছিল বা এমন কোনো ঘটনা ঘটেছিল, তার এস্ট্রাল বডিতে সেটা আটকে আছে, তার এনার্জি বডিতে, এক কথায় বললাম, অত ডিটেলসে যাচ্ছি না আমি, লকড হয়ে রয়েছে। সেই জায়গা থেকে সেগুলোকে রিলিজ করতে হয়, যেটা সে ক্যারি ফরওয়ার্ড করেছে। আমাদের অ্যাস্ট্রাল বডিটা তো একই থাকে, যেটা সে এই লাইফে ক্যারি ফরওয়ার্ড করেছে সেটাকে সেই জায়গায় গিয়ে রিলিজ করে পজিটিভ ইমোশন দিয়ে আবার ইমপ্রিন্ট করা। আচ্ছা, এই বিষয়টা, যে পুরো যে প্রসেসটা, এটা কি সবার জন্য খুব সোজা হয় নাকি কিছু কিছু ক্লায়েন্টের জন্য বা পেশেন্টের জন্য কিছুটা কঠিনও হতে পারে? এটা ভেরি গুড কোয়েশ্চেন। এবার কিছু মানুষ খুব রিজিড হয়, কিছু মানুষ আছে আসে, আমি থেরাপিস্টকে টেস্ট করব, থেরাপিস্টকে পরীক্ষা করছে, টেস্ট করবে যে দেখবে সে পারে কিনা। ঠিক আছে, তার মানে কি তার থেরাপির কিন্তু প্রয়োজন নেই। যার থেরাপির প্রয়োজন নেই, যে এসছে শুধু থেরাপিস্টকে চ্যালেঞ্জ করতে, তার ক্ষেত্রে খুব কঠিন হবে দেখাটা। তার কিছু হিল করার নেই, তো তার তো কিছুই হিল করার নেই একদম, মানে তার সেখানে রিকোয়ারমেন্ট সেভাবে কিছু নেই, আর তারা দেখতে পাবে না। তাদের দেখাটা সত্যি খুব, তাদের উদ্দেশ্যটা অন্য বলছে অনেক কিছু। তো সেক্ষেত্রে আমরা এইসব ক্লায়েন্ট যখন আসে না, যখন বুঝি, তখন তাদের একটা ট্যালেন্ট লাইফ বা এমন কোনো লাইফ যেখানে সেভাবে কোনো কর্মা ছিল না, সেরকম লাইফে নিয়ে যাই। যখন বুঝতে পারি যে এ তো এসছে অন্য উদ্দেশ্য নিয়ে, সেখানে তো আমরা যাবো, সেক্ষেত্রে তার কোনো ট্যালেন্ট লাইফ বা একটা লাইফ যেখানে খুব হারমানি ছিল, সেই লাইফের কোয়ালিটিসগুলো যাতে সেই লাইফে নিতে পারে। তাও একজন থেরাপিস্ট হওয়ার জন্য সবটুকু, মানে যদি আমি জানি সামনের পেশেন্ট কিছু অন্য কিছু ভেবেও আসছে, অ্যাট দি এন্ড অফ দি ডে সেই পজিটিভ কিছুই তাকে ফিরিয়ে দেওয়া। একদম। কারণ আমরা বোধহয় নর্মাল লাইফেও আমরা যেটুকু দিচ্ছি সেটা যদি পজিটিভ হয়, ফেরতটাও পজিটিভই আসবে। আচ্ছা, পাস্ট লাইফ রিগ্রেশন এরকম কোনো অভিজ্ঞতা আছে, মানে করার সময়, প্রসেসে থাকার সময় পেশেন্টের কোনো রকম সমস্যা হয়েছে বা সেখানে গিয়ে ভয় পেয়েছে? সেখানে গিয়ে ভয় পায়নি, কিন্তু প্রচণ্ড ট্রমাটিক যখন পাস্ট লাইফ হয় তখন তার ফিজিক্যাল সিমটমস আসে, শরীরে কোনো জায়গায় প্রচণ্ড কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, মানে কি তার নেগেটিভ ইমোশন শরীরের ওইসব জায়গাগুলো লকড আছে, মানে কোথাও আঘাত পেয়েছে, কত আছে ওটা, ধরুন মানসিক ট্রমা তার এমন একটা সে তখন পেয়েছে, তার অ্যাস্ট্রাল বডিতে তো সেটা স্টোরড আছে, এখন গিয়ে রিলিফ করা মানে কি সে অলরেডি ফিল করছে সেটা বডিতে, সে তখন ওটা অনুভব করছে। এবার সেটা যেই মুহূর্তে সে অনুভব করছে, তার অ্যাস্ট্রাল বডি যেটা নিয়ে এসছে, যেটা স্টোর করছে, সেটাও অ্যাক্টিভ হয়ে গেছে সেই মুহূর্তে, তো অটোমেটিক্যালি সে ব্যথা বা অস্বস্তি সে ফিল করবে। সেটা কয়েকটা কিছু সেকেন্ডের জন্য হয়, তো সঙ্গে সঙ্গে আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজেস, কিছু ট্যাপিং করে তাকে শান্ত করা। একদম। সবচেয়ে কথা, করার টাইমে যদি কারোর কোনো মিনিমাম অস্বস্তি হবে, কারোর যদি ডিফিকাল্ট কিছু পাস্ট থাকে, করার টাইমে একটা অস্বস্তি হতে পারে শরীরে, কারোর ঘাড়ে ব্যথা করবে, কারোর মনে হবে পা দুটো অবশ, কারোর মনে হবে বুকের কাছটা কষ্ট হচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য থেরাপি যখন তারা বেরিয়ে আসছে হিপনোসিস থেকে, তারা ফ্রেশ বেরিয়ে আসে, এটা রিল্যাক্স, ভালো লাগে এবং একটা ভালো লাগা থাকে একদম। কিছুক্ষণ তো সে পুরো ট্রান্সে থাকে, থটলেস স্টেটে থাকে, তারপর আর কোনো, কারণ ওটা ওই টাইমটার জন্যই। একটা খুব সুন্দর আলোচনার মধ্যে আমরা রয়েছি। এই মুহূর্তে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি হিপনোথেরাপি ও অবচেতন মন নিয়ে আলোচনায়। আচ্ছা, অনেক দূর অনেক কিছু শুনে নিলাম, এবার হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। আমরা যেটুকু অ্যাট্রাক্ট করব, পজিটিভ অ্যাট্রাক্ট করব, কিন্তু সেই পজিটিভটা অ্যাট্রাক্ট করার জন্য আমাদের পজিটিভটাই ফিরিয়ে দিতে হবে। আমরা কখনোই নেগেটিভটা ফিরিয়ে দিয়ে পজিটিভটা পেতে পারি না। তো ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি এটার ডেফিনেশনটা কি? ল অফ অ্যাট্রাকশনের যদি একেবারে পাতি বাংলার যদি কোনো মানে বলি, যেটা ভাবছি সেটাকে অ্যাট্রাক্ট করা। এবার এটার আমরা যদি ডিপে যাই, উই গো ইনটু দ্য ডিপার অফ ইট, যে আমাদের মাইন্ডের যেটা ভাবছি সেটার কনসিয়াস পার্টটা হচ্ছে 8%। আমি ভাবছি আমার প্রচুর টাকা লাগবে, আমি খুব ধনী হতে চাই, এটা আমার কনসিয়াস চিন্তা। আর সাবকনসিয়াসটা আমাদের ব্রেনের কতটা? 92%। 92%-এ কী রয়েছে প্রোগ্রামিং? যে আমি তো কোনোদিনও বড়লোক হতে পারবো না, আমার বাবা মা চিরদিন কষ্ট করেছে, স্ট্রাগল করেছে, আমার স্ট্রাগল করেই টাকা রোজগার করতে হবে। কি আমি বাড়ির কাউকে কোনোদিনও সেভাবে ভালো থাকতে দেখিনি, লাক্সুরিয়াস লাইফ, সো আই এম অলসো নট এন্টাইটেলড টু বি লিভ আ লাক্সারিয়াস লাইফ। তা আমার অবচেতন মনের প্রোগ্রামিংটা কি? এইটা
পার্সেন্টেজ বেশি যেটা কনসিয়াস মাইন্ডে চাইছি। তাহলে তুমি বলো আমাকে কোনটা আমরা অ্যাট্রাক্ট করব? নেগেটিভটা। একদম, কারণ আমাদের সাবকনসিয়াসে যেটা থাকে এটাকে সবচেয়ে পরিষ্কার করা দরকার, সেটাই আমরা অ্যাট্রাক্ট করি। তাহলে এই সাবকনসিয়াসটা নিয়ে আগে সবার আগে কাজ করতে হবে যে আমাদের সাবকনসিয়াসটা ঠিক আছে, সাবকনসিয়াসের জায়গাটা, আমাদের থটটা কি, এক্স্যাক্টলি কি, আমরা কি ভাবছি, আমাদের নিজের জীবনটা আজকে অর্থ নিয়ে বলো, সম্পর্ক নিয়ে আমি কি চিন্তা করি, আমি কি একটা ভালো রিলেশন ডিজার্ভ করি, আমি কি একটা ভালো লাইফ ডিজার্ভ করি, আমি কি একটা গুড হেলথ ডিজার্ভ করি। আজকে আমার ভেতরে যদি সবসময় ভয় থাকে যে না আমার বোধহয় একদম আমি রোগেই বোধহয় শেষ হয়ে যাব, আর আমি সবসময় বলছি আই এম হ্যাপি অ্যান্ড হেলদি, সম্ভব না। তো ল অ্যাট্রাকশন কাজ করবে না। তো সবার আগে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যে প্রোগ্রামিংটা আছে সে প্রোগ্রামিংটাকে আগে ঠিক করতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা এর আগে, সেটা হচ্ছে যে যখন আমরা মাইন্ড প্রোগ্রামিং করব, এটা আমি মনে করি সবার জানা দরকার যে সেই মাইন্ড প্রোগ্রামিং মানে আমরা তো ল অফ অ্যাট্রাকশন সার্টেন অ্যাফার্মেশনস দিয়েই করি, সেটার বেস্ট টাইমিং হলো রাত্রিরে শুতে যাওয়ার আগে আর ভোরবেলা ঘুম থেকে উঠে বা সকালে ঘুম থেকে ওঠে। কারণ তখন মাইন্ড থিটা স্টেটে থাকে, যখন সাবকনশিয়াস অ্যাওয়েক। ওই টাইমে মাইন্ডকে ফিট করা যতটা ইজি, বাকি সময়গুলোতে সেটা নয়। আচ্ছা, ল অফ অ্যাট্রাকশনে একটা কথা খুব বলা হয়, সবচেয়ে প্রথমে তুমি যদি ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল না হও তাহলে কোনো অ্যাফার্মেশনই কাজ করে না। সবার আগে হচ্ছে আমরা ভালো কিছু চাই, মানে উই ওয়ান্ট গুডনেস ইন লাইফ, অ্যাবান্ডেন্স ইন লাইফ। তাহলে আমি আজকে ভালো কিছু চাইছি, সেটা চাওয়ার আগে আমার অলরেডি লাইফে হোয়াট এভার গুড আই হ্যাভ সেটার প্রতি আগে গ্র্যাটিটিউড দেখা, সেটাকে আগে স্বীকৃতি দিতে হবে, যে অ্যাকসেপ্টেন্স আছে যে এটা আমার অলরেডি আছে। এগুলোও তো না থাকলে পারতো, সেটার জন্য আমি খুব গ্রেটফুল টু গড, গ্রেটফুল টু ইউনিভার্স। আর গ্র্যাটিটিউড এমন একটা জিনিস, একটা মানুষের প্রতিটা পদক্ষেপে যখন তার গ্র্যাটিটিউড থাকবে, ইউনিভার্স জানবে যে তার মানে সেটা সে অ্যাকসেপ্ট করছে, সো উই উইল গিভ মোর অফ ইট। একদম। আর যখন কমপ্লেন থাকবে, ইউনিভার্স মেক ইট আ পয়েন্ট যে আমি তোমায় এমন এমন জিনিস ঘটাবো তোমার জীবনে, ইউ উইল হ্যাভ মোর অফ কমপ্লেন্স। একটা খুব সিম্পল মেথড যেটা একদম এলো এর বেসিকে করা হয়, সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আই এম গিভিং সামথিং। তো আয়না আমাকে দেখাচ্ছে যে ইটস গিভিং মি সামথিং। তো এইটা আমাদের জীবনে পজিটিভভাবে আমাদের মাইন্ডকে কিভাবে মানে চালনা করে, এই যে দেওয়াটা। দেখো, আজকে আয়নাকে দিতে পারো, ইউনিভার্সকে দিতে পারো, তুমি দেয়াটা তো তুমি যাকে হোক রিপ্রেজেন্টেটিভ হিসাবে রাখতে পারো। তো আমরা ইউনিভার্সকে যখন দেব, যদি আমরা চিন্তা করি যে আমরা যখন শ্বাস নিচ্ছি, when we are breathing in, আমরা ভালোবাসা নিচ্ছি, ব্লেসিংস নিচ্ছি। যখন শ্বাস ছাড়ছি, যখন দিয়ে দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, গ্র্যাটিটিউড দিচ্ছি। এটা যদি আমরা কন্টিনিউ করি, আমরা দেখব আমাদের যে হার্ট, আনাহাটা চাকরা আর ক্রাউন চাকরা, সহস্রারা, এই দুটো আস্তে আস্তে বড় হতে থাকবে। কারণ আমাদের দেয়ার মতো তো দুটো জিনিসই দিচ্ছি, লাভ অ্যান্ড গ্র্যাটিটিউড। নিচ্ছি লাভ অ্যান্ড ব্লেসিংস, দিচ্ছি লাভ অ্যান্ড গ্র্যাটিটিউড। তো যতটা ব্লেসিংস দেওয়া যায় ততটাই আবার ততটা ব্লেসিংস দেব, তার চেয়ে টেনফোল্ড ফিরে আসবে। একদম। তার মানে আমি যদি খারাপ কিছু জিনিস দিই, আই শুড কিপ ইট ইন মাইন্ড যে তার টেনফোল্ড ফিরে আসবে। তবে একটা জিনিস ওয়ার্থ মেনশনিং ওভার হিয়ার, আজকে আমরা ল অফ অ্যাট্রাকশন করছি, ম্যানিফেস্টেশন, এবং অজস্র চারিদিকে ওয়ার্কশপস হচ্ছে এইগুলো নিয়ে, বিষয়গুলো নিয়ে, ম্যানিফেস্টেশন। ডেফিনেটলি ম্যানিফেস্টেশন ওয়ার্কস, ম্যানিফেস্টেশনের বিভিন্ন পদ্ধতি আছে, আমিও ওয়ার্কশপ করাই। কিন্তু একটা জিনিস এর মধ্যে বুঝতে হবে যে একটা ল আছে, ল অফ এন্টাইটেলমেন্ট। সবাই তো টাটা বিড়লা আম্বানি হবে না। আমি যদি ভাবি যে আমি আজকে 10,000 কোটি টাকার মালিক নই, কেন আমি মাসে লাখ টাকাও রোজগার করি না, আই এম নট এন্টাইল্ড টু। আমি এমন কোনো কর্মা শো করিনি যে আমি রিপ করবো এই রেজাল্টটা। এই ব্যাপারটা খুব ক্লিয়ার হওয়ার দরকার আছে যে আমি কি চাইছি, আমি যেটা চাইবো সেটার একটা ফিজিবিলিটি থাকা উচিত। ফিজিবল কিনা। আমি 1 লাখ রোজগার করি, আমি ডেফিনেটলি এখন 3 লাখ বা 5 লাখ চাইতে পারি। আমি লাখ রোজগার করি না করি, আমি মাসে এখন আশা করছি 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা রোজগার করব। মানে যেটা আমি বিলিভ করবো না, আরেকটা কথা ল অফ অ্যাট্রাকশনে, যেটা আমি বিশ্বাস করি না,
যেটা আমি ভিজুয়ালাইজ করতে পারি না, যেটা আমি ফিল করতে পারি না, সেটা আমি ম্যানিফেস্ট করব না কোনোদিনও। সেটা ম্যানিফেস্ট করা সম্ভব নয়। যেটা আমি দেখতে পাবো, ভিজুয়ালাইজ করতে পারবো, আমার চোখের সীমার মধ্যে যেটা, একদম যেটা আমার ভিজুয়ালাইজেশনে আসবে, যেটা আমার কল্পনায় ইজিলি আসতে পারে এবং যেটা আমি ইজিলি ফিল করতে পারি, ইয়েস আই এম আর্নিং 50 lakhs এভরি মান্থ, সো ইজি, এই ফিলিংটা যদি আসে, ডেফিনেটলি আই ক্যান। কিন্তু সেটা ভাবতে গেলে আমি যেই মুহূর্তে বুঝবো যে আমার ভেতরে কোথায় যেন একটা ডাউট চলে আসছে, দেন আই এম নট রেডি টু ম্যানিফেস্ট ইট ইয়েট, এখনো অবধি। পরবর্তীকালে হতে পারে। আচ্ছা, ল অফ অ্যাট্রাকশনে হোপোনোপোনো রয়েছে, যেটাতে আমরা একজন মানুষকে, যে মানুষের সাথে দূরত্ব বাড়তে পারে বা তার সাথে ভালো সম্পর্ক না থাকতে পারে, সেখানে তাকে ভালোবেসে নিজে ক্ষমা চেয়ে তাকে কি সত্যি কাছের করে আবার ফিরিয়ে আনা যায় যে কোনো মানুষকে, দূরত্ব মেটে? কোনো প্রেয়ারটা, হ্যাঁ, it is a prayer we can say to anything, to the source of the problem. কারুর টাকার প্রবলেম, সে টাকার জন্য হোপোনোপোনো করতে পারে। কারুর শরীরের প্রবলেম, শরীরের জন্য হোপোনোপোনো করতে পারে। রিলেশনশিপের প্রবলেম করতে পারে। তো টু দ্য সোর্স অফ দ্য প্রবলেম আমি আগেই বলছি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো সেটা আমি প্রথমেই বলে যাচ্ছি। যখন আমি বলছি রেপিটেশন অফ 108 টাইমস বলা হয় মিনিমাম, 108 বার তো করে। যত বলবো ক্লেনজিংটা তত বেশি হবে। এবং একটা অদ্ভুত রিলিফ, যার সাথে কোনো সমস্যাও রয়েছে তার কাছে ক্ষমা চাওয়ার মধ্যেও একটা রিলিফ রয়েছে। একদম, সেই কর্ডটাকে তো কেটে, যে এনার্জেটিক যে ব্লকেজটা, সেটাকে তো কেটে দেওয়া হলো জিনিসটা। সেই কার্মিক সাইকেলটাকে তো আমি ব্রেক করলাম। মানে আমাকে কেউ ক্ষতি করেছে, আমি সেটা আর করছি না। এক্স্যাক্টলি পাস্ট লাইফ রিগ্রেশনে যেটা হয়, আমি বুঝছি যে আমার এই লাইফে ভালো করছি না বা ভালো হচ্ছে না, রিলেশনশিপগত বলো বা কোনো পার্সোনালের জায়গা। তো আমরা পেছনে গিয়ে কি দেখলাম, আমি কোথাও গিয়ে কারুর কিছু করেছিলাম বা এমন কিছু করেছিলাম সেখানে কারুর ক্ষতি হয়েছিল বা কোনো কমিউনিটির ক্ষতি হয়েছিল। তা এই রিয়েলাইজেশনটা আসা মানে কি, যে আমার সবার আগে এই রিয়েলাইজেশনটা এলো যে যেটা আমার জীবনে হচ্ছে সেটা এমনি হচ্ছে না, কিছু কারণ আছে, আই এম গেটিং দ্য রেজাল্ট অফ হোয়াট আই হ্যাভ ডান। তো সেখানেই তো প্রথমে সেই রাগটা চলে যাচ্ছে। সেখানে কি আসছে, একটা রিগ্রেট আসছে, ক্ষমা প্রার্থনা আসছে। যার জন্য আমরা যখন পাস্ট লাইফ রিগ্রেশন করি, সেখানে আমরা মানুষরা বলি যে আপনি ফরগিভনেসের জন্য আস্ক করুন। এবং পাস্ট লাইফ রিগ্রেশনে খুব সুন্দর একটা ব্যাপার, যে আমরা আবার রিস্ক্রিপ্টিং করি অনেক সময়। একটা ট্রমাটিক পাস্ট, এমন একটা পাস্ট, সে ভীষণ কষ্ট পাচ্ছে, সেটাকে হিল করে আমরা বলি আমরা আবার গল্পটাকে নতুন করে তৈরি করব। এবার আপনি যেভাবে চাইছেন, কি অদ্ভুত সুন্দর, নতুন করে একটা প্লট, একদম আপনার মনের মতো চলবে গল্পটা। সেই প্রত্যেকটা পদক্ষেপে সে যে ফিলগুলো করছে, সেটা সে শরীরের মধ্যে ইন্টিগ্রেট করছে, তার সিস্টেমে ইন্টিগ্রেট করছে। তার সিস্টেমে ইন্টিগ্রেট করা মানে কি, তার পাস্ট যেটা ছিল ধুলো বালি ময়লা কাচরা যা ছিল বার করে দেওয়া হলো। এবার যেটা হলো শুধু পজিটিভ এলো, আর তো কিছু নেই, মানে নতুন করে একটা গল্প লেখা। একদম। তবে একটা জিনিস বুঝতে হবে, হোলিস্টিক হিলিং যখন আমরা কোনো থেরাপিস্টের কাছে যাই, এবং যে কোনো থেরাপিস্ট এক একজন এক একভাবে কাজ করে, তবে আমি ভীষণ মনে করি, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, মানে আমি যেভাবে কাজ করি, যে আজকে আমি হিপনোথেরাপি করে দিলাম, পাস্ট লাইফ রিগ্রেশন করে দিলাম, করে তার ধরুন এত বছরের যে সমস্যা, সে এখন অনেক বেটার ফিল করে। নাও এরপর তো আবার প্রবলেম আসতে পারে। এটা এরকম তো ব্যাপার নেই যে তার লাইফে আর কোনো প্রবলেম আসবে না। তাহলে আমার তাকে তো কিছু একটা সেশন, লাস্ট একটা সেশন থাকে সেটার জন্য, ফর দ্য টুলস অ্যান্ড দ্য টেকনিক্স। সেখানে আবার কিছু ব্রেথ ওয়ার্ক থাকবে, মন্ত্র থাকবে, মুদ্রা থাকবে, অ্যাফার্মেশনস থাকবে। এবার একটা মানুষ যে হিলড, তার মন্ত্র মুদ্রা মেডিটেশন যেভাবে কাজ করবে, যে অলরেডি সর্টেড, তার ক্ষেত্রে সেটা যেভাবে কাজ করে, সে তো আর কোনো প্রবলেম নেই। এবার সে শুধু স্ট্যাটাস কোতে থাকবে বলে করে যাবে জিনিসগুলো, যাতে পরবর্তীকালে যে প্রবলেমগুলো আসে সেটা যাতে আর থেরাপিস্টের প্রয়োজন না হয়, নিজে সলভ করতে পারে। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে সেটা অনেক বেশি কার্যকর হবে। যার জন্য এই যে আমরা নিজে নিজে মেডিটেশন করার চেষ্টা করি, নিজে নিজে অনেক কিছু করি, অলরেডি প্রবলেম থাকা সত্ত্বে, বরং আরো বোধহয় খানিকটা ওয়ার্স করে দেয়। একদম। এই জন্য একজন প্রপার থেরাপিস্ট বা প্রপার ফ্যাসিলিটেটর, যাকে যার প্রয়োজন হয়, ঠিক মনে হয়, তার গাইডেন্সটা নেওয়ার খুব প্রয়োজন আছে। সময়ের একদম শেষের দিকে চলে এসেছি আমরা। মাইন্ড রিডিং,
এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। মাইন্ড রিডিং কি? দেখো, মাইন্ড রিডিং এমন একটা জিনিস, তুমি তোমার নিজস্ব ভাইব্রেশন যখন অ্যালাইন করতে পারবে ইউনিভার্সাল এনার্জির সাথে, তুমিও মাইন্ড রিড করতে পারবে যে আরেকটা মানুষ কি চিন্তা করছে। এবার এটার পেছনটা সায়েন্স আছে, লেখো এটা নিয়ে ডিটেলসে পড়াশোনা করো, সেটা টেকনিক্যাল জায়গা, টেকনিক, সেটা কিন্তু পড়াশোনা করতে হবে তোমাকে সেই জিনিসটা নিয়ে। যারা দেখে দেখে বলে দিল আপনার অমুকে ওটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু মাইন্ড রিডিং কেউ যদি নিজেকে হিল করে, কেউ যদি নিজের প্রত্যেকটা চক্রকে অ্যালাইন করে, নিজের চক্রা ব্যালেন্সিং করে, প্রপার কিছু এক্সারসাইজেস করে, সে সবার মাইন্ড রিড করতে পারবে যে এক্স্যাক্টলি আমার সামনে যে বসে আছে বা দাঁড়িয়ে আছে তার ইন্টেনশনটা কি, যেটা ভীষণ প্রয়োজন আছে আজকের দিনে। আমরা এত মানুষের সাথে চলাফেরা করি, হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা মানুষ কি চাইছে আমার থেকে, তার ইন্টেনশনটা কি, গুড অর ব্যাড। কারণ আমি যে মুহূর্তে বুঝতে পারবো যে মানুষটা ঠিক না, আমি অ্যালার্ট হয়ে যাব, আমি পিছিয়ে যাব। এই জন্য সবার সার্বিকভাবে নিজেকে ভালো রাখতে হবে, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে, ব্যালেন্সে থাকতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন না জানলেই নয়, আমার ভীষণ ইন্টারেস্ট, সেটা হচ্ছে ওয়াটার অ্যাফার্মেশন, এটা কতটা কার্যকরী হয়? ওয়াটার অ্যাফার্মেশন, ওয়াটারের একটা মলিকিউলার স্ট্রাকচার আছে, তো ওয়াটার খুব তাড়াতাড়ি, যা অ্যাফার্মেশন তুমি জলকে দেবে, জল খুব তাড়াতাড়ি সেটা পিক আপ করে নেয়। যেমন আগে জল পড়া হতো, হ্যাঁ জল পড়া হতো, এটা খুব শোনা বিষয়। আগেকার দিনে আমরা পুরাণে পড়েছি একটা জলকে অনেক কিছুকে বিষ করে দেওয়া যেত, খাবার পড়ে দিল, যে কোনো খাবার বা যে কোনো ড্রিঙ্ক দিয়ে দিল, পৌরাণিক গল্পে রয়েছে, তার মানে সেটাকে প্লেন প্রোগ্রামিং। কিন্তু তাহলে এক গ্লাস জল, দুটো গ্লাস যদি আমরা রাখি, একটা গ্লাসের মধ্যে আমি কন্টিনিউয়াস বলে গেলাম যে আমি ভালো নেই, ভালো নেই, আমি ভালো নেই, আমার কিচ্ছু ভালো হচ্ছে না বলে গেলাম, তার 10 মিনিট পর যদি জলটা খাই, আমি কিন্তু দেখবো আই উইল ফিল ভেরি ইল। বা আমি একটা জল নিলাম, জল নিয়ে কন্টিনিউয়াস কাউকে নিয়ে খারাপ চিন্তা করে গেলাম, জল যেহেতু তুমি প্রোগ্রামিংয়ের কথা বলছো, করে তাকে জলটা খাওয়ালাম, সে কিন্তু ভালো ফিল করবে না। এবার যারা এইটার মধ্যে সিদ্ধি লাভ করেছে, তারা এটা দিয়ে খারাপ কাজ করবে। তা আমাদের তো কাজটা খারাপ নিয়ে না, আমাদের সবসময় ভালোর দিকে যাওয়া, পজিটিভ না নিয়েছি। তা জল নিয়ে তাহলে আমরা কি করতে পারি? আমরা এক গ্লাস জল পাশে নিলাম, এটা জাস্ট একটা সিম্পল টেকনিক। এক গ্লাস জল নিয়ে আমরা সেই জলটাকে, আমি জীবনে যেটা চাইছি এই মুহূর্তে, একটা ফোকাসড ইন্টেনশন দিলাম, ফোকাসড ইন্টেনশন দিয়ে সেই জলটাকে ফ্রিজে বা পাশে রেখে দিলাম, তারপর দিন উঠে আবার সেই ইন্টেনশনটা ভাবলাম, ফিল করলাম, দিয়ে জলটা খেলাম। তাহলে জলটা পুরো প্রোগ্রামড আছে, কিন্তু তা প্রত্যেক দিন জলটা যেরম আমার শরীরে যাচ্ছে, পজিটিভিটি যাচ্ছে, আমি যে ল অফ অ্যাট্রাকশন বলছো, ল অফ অ্যাট্রাকশনটা তত অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে আমি ম্যাগনেটের মতো তৈরি হয়ে যাচ্ছি, যেটা চাইছি সেটাকে অ্যাট্রাক্ট করবার জন্য। অ্যামেজিং। এবং একটা সময় ল অফ অ্যাট্রাকশন করতে করতে এমন হয় যে মানুষ দিনের মধ্যে যত পজিটিভ কিছু ভাবে, সেগুলো এক এক করে ফলতে শুরু করে, এন্ড ইটস অ্যান অ্যামেজিং ফেজ। মানে এটা যারা ফিল করেছে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যান অ্যামেজিং ফেজ ইট ইজ। একটা অসাধারণ আলোচনায় ছিলাম, যেহেতু সময় একদম শেষের দিকে, আমাদের আজকের মতো বিদায় নিতে হবে, কিন্তু এইরকম আলোচনা বোধহয় মনে হয় না যে একটা সেশন যথেষ্ট বলে বা একটা এপিসোড যথেষ্ট বলে, একদমই মনে হচ্ছে না। তাও অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম। আপনাদের বলি আজকের মতো বিদায় নেওয়ার পালা, কারণ ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষের দিকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন পর্ব নিয়ে, নতুন অতিথি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন প্রেসক্রিপশন।